প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে আপনার সরকারি সেবা বলেন, বেসরকারি বা সকল কাজে জাতীয় পরিচয়পত্র লাগে। অর্থাৎ এনআইডি কার্ড ছাড়া কোনো কাজই করা যায় না। আপনি মোবাইলে সিম রেজিস্ট্রেশন করবেন বা কিনবেন, এনআইডি দরকার। আপনার পাসপোর্ট করবেন, ড্রাইভিং লাইসেন্স করবেন, চাকরির ক্ষেত্রে দরকার, ছেলে মেয়েদের জন্ম সনদ করার ক্ষেত্রে দরকার, ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, নগদ বিকাশ অ্যাকাউন্ট, এমন কোনো সেবা নেই যে এনআইডি কার্ড আপনার যেখানে প্রয়োজন নেই। তো এনআইডি কার্ডের এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, যে সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। চলুন কথা না বেরিয়ে আজকে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে চাকরির সুবাদে বা জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় ভোটার হয়েছেন পূর্বে। কেউ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী যে কোনো জায়গায় হতে পারেন, আপনার যে কোনো জেলা শহরে বা উপজেলা শহরে। সেক্ষেত্রে চাচ্ছেন যে আবার পুনরায় আপনার নিজ এলাকায় বা যে কোনো এলাকায় আপনার ভোটারটি স্থানান্তর করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথমে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনি যে এলাকায় আপনার ভোটারটি স্থানান্তর করতে চাচ্ছেন সেই এলাকার আওতাধীন সংশ্লিষ্ট থানা বা উপজেলা নির্বাচন অফিসে আপনাকে সশরীরে আবেদন করতে হবে। তাহলে আবেদনের জন্য আপনাকে 13 নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে নির্বাচন অফিস থেকে, অথবা অনলাইন থেকে আপনি ডাউনলোড দিতে পারবেন। এই যে দেখুন, আমি 13 নম্বর ফর্ম একটি দিয়েছি আপনাদের সামনে। এই 13 নম্বর ফর্ম 13, এটি হচ্ছে ভোটার স্থানান্তর করার ফর্ম। এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন। তাহলে এটি নেওয়ার পর কিভাবে পূরণ করবেন? শুরুতে দেখুন উপজেলা বা থানা, আপনি যে উপজেলায় আসতে চাচ্ছেন, তারপর জেলা, সেই জেলার নাম লিখবেন। এরপর আবেদনকারীর নাম, এটি এনআইডি কার্ডে যেভাবে নাম আছে সেভাবে বসাবেন। 2 নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, এটি এনআইডি কার্ডের নাম্বার। 3 নম্বর জন্ম তারিখ, এনআইডি কার্ডে যে জন্ম তারিখ দেওয়া থাকে সেটি বসাবেন। 4 নম্বর, এটি নট ম্যান্ডেটরি, তারপরে যদি আপনারা লিখতে পারেন লিখবেন, যে বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের পিছনে আপনি যেখানকার ভোটার হয়েছিলেন সেই তথ্যই রয়েছে, সেই তথ্যগুলো এখানে দিতে হবে। যেমন ভোটার নাম্বার আপনার জানা থাকবে না, এটাই স্বাভাবিক। ভোটার এলাকার নাম সাধারণত মনে রাখবেন যে গ্রামের নামটা, প্রথম যেই নামটা থাকে সেটি ভোটার এলাকার নাম। এই নম্বরও জানা থাকবে না, সমস্যা নেই, লেখার প্রয়োজন নেই। কিন্তু আপনি উপজেলা বা থানাটা লিখবেন, জেলা লিখবেন, এরপরে গ্রাম বা রাস্তা যেটি ছিল লিখবেন, আর বাসা হোল্ডিং থাকলে লিখবেন, না থাকলে নাই। কিন্তু 5 নাম্বারটা আপনাদের ম্যান্ডেটরি ফিল্ড, অর্থাৎ যে এলাকায় আপনি আসতে চাচ্ছেন বা যে এলাকায় আপনার ভোটারটি স্থানান্তর করবেন। তাহলে এই 5 নাম্বার একটু আপনার গুরুত্ব দিয়ে একটু শুনবেন। তাহলে প্রথমে আপনার জেলার নাম লিখতে হবে উপজেলা। এরপরে সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন, আপনি যেই ইউনিয়নে বা আপনার ক্যান্টনমেন্ট এরিয়া হলে ক্যান্টনমেন্ট বোর্ড হবে, বা সিটি কর্পোরেশন যদি ভোটার হতে চান বা স্থানান্তর করতে চান সেখানকার নাম লিখতে হবে আপনার। ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন, পৌরসভা হলে পৌরসভা, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন, অথবা ক্যান্টনমেন্ট বোর্ড হলে ওই ক্যান্টনমেন্ট বোর্ডের নাম। এরপর ওয়ার্ড নাম্বার, এই ওয়ার্ড নাম্বার আপনার লিখতে হবে, এটা আপনারা যখন নাগরিক সনদ নেবেন সেখানে লেখা থাকবে। এরপরে ভোটার এলাকার নাম, এই ভোটার এলাকার নাম সাধারণত আপনার সংশ্লিষ্ট জনপ্রতিনিধি যারা থাকে, ইউপি চেয়ারম্যান, মেম্বার বা পৌরসভার কাউন্সিলর বা মেয়র, তারা আপনাদের বলে দেবে যখন নাগরিক সনদ নিতে যাবেন, তারাই বলে দেবে যে নামটা কি। এই নম্বরটা আপনার সেখান থেকে পাবেন, যদি না জানা থাকে নির্বাচন অফিস আপনাকে জানিয়ে দিবে। এরপর গ্রামের নাম তো আপনারা জানবেন যে আপনি কোন গ্রামে আসতে চাচ্ছেন। এরপর বাসা হোল্ডিং, এটি যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি অবশ্যই দিবেন, আপনার যেই নাম্বারটি সচল রয়েছে সেই নাম্বার দিবেন। এরপর ডাকঘর এটি দেখবেন, বা পোস্ট অফিস, পোস্ট কোড, এটি তো অবশ্যই জানা থাকবে। আর 6 নম্বরে বলা আছে যে 5 নম্বর কর্মীকে বর্ণিত ঠিকানায় যে সময়তে অবস্থান করতেছেন, এটি মানে কম্পালসারি বিষয় না, যদিও অপশনাল, আপনারা তারপর পূরণ করবেন। এখানে বলা হচ্ছে আপনি আনুমানিক একটা সময় দিবেন, যে 2 বছর যাবত বা 10 বছর বা 5 বছর যাবত আপনি এখানে বসবাস করতেছেন, এইরকম লিখবেন যে 10 বছর যাবত বা 5 বছর যাবত। আর স্থানান্তরের কারণ লিখবেন, যদি আপনার জন্মস্থান পিতামাতার বা বাপদাদার একা আসতেছেন তাহলে এখানে লিখবেন জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানা। আর যদি বিবাহের কারণে হয় তাহলে লিখবেন যে স্বামীর ঠিকানা বা স্ত্রীর ঠিকানা, এরকম। বা যদি চাকরির কারণে হয় চাকরির কারণে লিখবেন। এই দুইটা তো মনে রাখবেন বন্ধুরা, 5 নম্বর ফিল্ডটা খুবই ম্যান্ডেটরি একটি ফিল্ড, এটি আপনাদের ভালোভাবে পূরণ করতে হবে, অর্থাৎ যেই ঠিকানায় আপনি আসতে চাচ্ছেন। এরপরের পৃষ্ঠা আমরা আসি। এখানে 8 নম্বরে বলা হচ্ছে কি কি কাগজপত্র লাগবে, এটি আমি তৃতীয় স্লাইডে আপনাদের জানাচ্ছি। তাহলে এখানে এই আবেদনকারী স্বাক্ষর, এই স্বাক্ষরটি আপনারা বাসায় দিতে পারেন, যখন সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যাবেন উপজেলা বা থানা, সেই অফিসারের সামনে স্বাক্ষরটি দিবেন। আর এখানে মনে রাখবো, আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর, এখানে সাধারণত জনপ্রতিনিধির স্বাক্ষর নেওয়া হয়। অর্থাৎ আপনি যে ওয়ার্ডের ভোটার সেই ওয়ার্ডের ইউপি সদস্য অথবা কাউন্সিলর, যে কাউন্সিলর হতে পারে সিটি কর্পোরেশন অথবা পৌরসভার ক্ষেত্রে। আর যদি ইউনিয়ন পরিষদ হয় সেই ইউপি সদস্য পুরুষ মহিলা হতে পারে, অথবা চেয়ারম্যান, তারা এখানে নাম লিখবে, এনআইডি নাম্বার, ঠিকানা এবং সিল দিবে। মনে রাখবেন জনপ্রতিনিধি সিল সহ এখানে তাদের নাম, এনআইডি নাম্বার স্বাক্ষর নিতে হয়। তাহলে মনে রাখবেন বন্ধুরা, আবেদনকারীকে শনাক্তের বিষয়টা হচ্ছে আপনি যে এলাকায় আসতে চাচ্ছেন সেই এলাকার জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, মেম্বার হতে পারে, অথবা পৌরসভা কাউন্সিলর, মেয়র, অথবা সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর হতে পারে।
এরপরে এখানে হচ্ছে অফিসের ব্যবহারের জন্য একটা অফিসারের জায়গা। আর এটা যখন আপনি জমা দিবেন তখন এই প্রাপ্তি স্বীকারপত্র একটি দিবে, অর্থাৎ এই ফর্মটি আপনাকে এখান থেকে এই অংশটুকু আপনাকে কর্তন করে দিয়ে দিবে যে আপনি অফিসে জমা দিয়েছেন একটা তারিখ সহ। অফিসে যিনি গ্রহণ করবেন, সাধারণত ডাটা এন্ট্রি অপারেটর থাকেন, ওনারা আপনার গ্রহণের একটা সিল দিয়ে দিবেন। তো বন্ধুরা বুঝলেন, এখন বিষয়টি হচ্ছে কি কি কাগজপত্রের সাথে জমা দিব। তাহলে আমরা আসি পরের স্লাইডে, 3 নম্বর স্লাইডে। তাহলে এর সাথে প্রয়োজনীয় দলিলাদি হচ্ছে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে, অর্থাৎ যে আইডি কার্ডটি আপনার কাছে রয়েছে। এরপরে নাগরিক সনদ বা পরিচয়পত্র বা প্রত্যয়নপত্র, বিভিন্ন আকারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে এটি হয়। ইউনিয়ন পরিষদ থেকে অনেক সময় নাগরিক সনদও বলে, আবার কেউ পরিচয়পত্র বলে, আবার কেউ প্রত্যয়নপত্র দিয়ে থাকে, যে আপনি এলাকার বাসিন্দা, আপনাকে চিনে জানে, আপনি এখানে আসতে চাচ্ছেন, এই ধরনের একটি নাগরিক সনদ দিবে। এরপর হচ্ছে বাড়ির বিদ্যুৎ বিলের কপি, যদি আপনার জন্মস্থান বা স্থায়ী ঠিকানা আসেন তাহলে বাড়ির বিদ্যুৎ বিলের কপি যদি আপনার নামে থাকে ভালো, যদি না থাকে আপনার বাবা মার নামে থাকে সেক্ষেত্রে বাবার আইডি কার্ডের ফটোকপি জমা দিবেন। 4 নম্বর আমাদের বাড়ি ভাড়া রসিদ, চৌকিদার ট্যাক্স রসিদ। বাড়ি ভাড়া রসিদ অনেক সময় থাকে না, কিন্তু চৌকিদার ট্যাক্স রসিদটা আমরা জানি যে ইউনিয়ন পরিষদ চৌকিদাররা আপনাদের একটা ট্যাক্স বা খাজনা রসিদ দিয়ে থাকে, সেটি লাগে। অনেক সময় পৌরসভা ক্ষেত্রে পৌর কর রসিদ। আর যারা ভাড়াটিয়া হিসেবে থাকবেন তারা বাড়ির মালিকের থেকে একটা রসিদ নিয়ে নেবেন, সাথে তার প্রত্যয় নিতে পারেন যে হ্যাঁ আপনি তার বাসায় ভাড়া থাকেন, এই সুবাদে তিনি এখানে আসতে চাচ্ছেন। আচ্ছা, এরপরে হচ্ছে পিতামাতা স্বামী স্ত্রী জাতীয় পরিচয়। পিতামাতা কখন, যখন দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল আপনার নামে না, আপনার পিতার নামে বা মাতার নামে, তখন পিতামাতার আইডি কার্ডের ফটোকপি। আর যদি আপনার বিবাহের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী ঠিকানা আসতে যাচ্ছেন সেক্ষেত্রে কি করতে হবে, স্বামী স্ত্রী আইডি কার্ডে ফটোকপি দিতে হয়। ক্ষেত্র বিশেষে অনেক নির্বাচন অফিসে কাবিননামা চাওয়া হয়। কাবিননামা যদি না থাকে ছেলে মেয়ের জন্ম সনদ দিয়েও আশা করি এটি করা যায়। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন মেন কাগজ কি কি, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ, বাড়ির বিদ্যুৎ বিল এবং পৌর কর রসিদ, চারটি হচ্ছে মেন কাগজ। এর পাশাপাশি অপশনাল হচ্ছে আমাদের এই পিতামাতা অথবা স্বামী স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি। এখন বন্ধুরা মনে রাখবেন, এটি যখন আপনি সশরীরে গিয়ে জমা দিবেন তখন আপনার মোবাইলে একটি এসএমএস যাবে 105 থেকে। অর্থাৎ আমি এই যে 1 নম্বর স্লাইডে বলেছিলাম যে আপনাদের মোবাইল নাম্বারটি গুরুত্বপূর্ণ, যে দেখেন টেলিফোন ও মোবাইল নাম্বার এখানে বলেছিলাম। এই যে আবার আমি দেখে দিচ্ছি আপনাদের, এখানে এই মোবাইল নাম্বারটা সঠিক নাম্বার দেবেন। এখানে এই নাম্বারে আপনাদের একটি এসএমএস যাবে 105 থেকে, যে শুরুতে যখন তারা এই নির্বাচন অফিসে আবেদনটি এন্ট্রি করবে তখন এরকম আপনার মোবাইল এসএমএস যাবে 105 থেকে, বলবে যে প্রিয় জাহিদুর রহমান, আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই বাছাই সাপেক্ষে অনুমোদন করা হবে। জাহিদুর রহমান একটি সাংকেতিক নাম দিয়েছি, যে কোনো নাম হতে পারে আপনার নাম। আর যখন এটি হবে দ্বিতীয় এসএমএস যখন পাবেন যে প্রিয় জাহিদুর রহমান, আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে, তখন বুঝবেন যে আপনার স্থানান্তর আবেদনটি ওকে হয়ে গেছে, অর্থাৎ আপনি আগে যে ঠিকানা ছিলেন সেখান থেকে বর্তমান ঠিকানা আপনার ভোটারটি স্থানান্তর হয়ে গেছে। তাহলে স্থানান্তর হওয়ার পর আপনার পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে বর্তমান ঠিকানা আইডি কার্ড নিয়ে। তো এই আইডি কার্ডের জন্য একটি আলাদা আবেদন করতে হয়, সেটি অনলাইনে করা যায় এবং নির্বাচন অফিসে করা যায়। এ সম্পর্কে আমি দ্বিতীয় একটি ভিডিওতে আপনাদের বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তাহলে আপাতত আপনারা বুঝলেন যে ভোটার স্থানান্তর প্রক্রিয়া। তো বন্ধুরা মনে রাখবেন, নির্বাচন অফিসে সাধারণত দুইটা ক্ষেত্রে টাকা নেওয়া হয় না বা সরকারি কোনো ফি লাগে না। একটা হচ্ছে নতুন ভোটার হওয়া, আর একটা ভোটার স্থানান্তর বা ট্রান্সফার। মনে রাখবেন যে নতুন ভোটার এবং স্থানান্তর ক্ষেত্রে কোনো টাকা পয়সা দিতে হয় না, কিন্তু ভোটার স্থানান্তর হওয়ার পর যখন আইডি কার্ড নিতে যাবেন তখন একটা সরকারি ফি আছে। এটি আমি দ্বিতীয় ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের আলোচনা করব। তো বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ।